নির্বাচন নিয়ে নানান ধরনের বিশ্লেষণ হচ্ছে, খুবই স্বাভাবিক। কিন্তু যাদেরকে আমরা বুদ্ধিজীবী হিসেবে মনে করি এই সমাজ, এই রাষ্ট্রের, যাদেরকে আমরা অনেক ভালো বিশ্লেষক হিসেবে মনে করি, তাদেরকেও আমরা দেখছি যে পার্শিয়ালি কথা বলছেন। পুরো ভোটের চিত্রটি তারা সামনে নিয়ে আসতে যেন বেশ খানিকটা সংকোচ বোধ করছেন। কিন্তু আমার মনে হয় এই যে নির্বাচনটি একটা কথিত নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে যে নির্বাচন, সেই নির্বাচনকেও আমরা কোনোভাবেই একটা আদর্শ নির্বাচন হিসেবে অভিহিত করতে পারছি না। বরং একটা বিতর্কিত নির্বাচনের জন্য যা যা অনুষঙ্গের প্রয়োজন, যা যা বিতর্কিত ঘটনার প্রয়োজন, তার প্রায় সবই ছিল। বরঞ্চ যেই আওয়ামী লীগকে অনেক বড় বড় তকমা দেওয়া হয়, বড় বড় কলঙ্কের জায়গায় তাদেরকে চিহ্নিত করা হয়, এবং তার বাস্তবতাও রয়েছে অবশ্যই, তার চেয়েও জঘন্যতম ঘটনা এই নির্বাচনে ঘটেছে। এবং এই নির্বাচনের মধ্য দিয়ে আমার মনে হয় লাভের লাভটি সেই আওয়ামী লীগেরই হয়েছে, যে দলটি নির্বাচনী মাঠের বাইরে এবং যথেষ্ট কোণঠাসা অবস্থায় রয়েছে। আখেরে তাদেরই লাভ হয়েছে। কেমন লাভ হয়েছে আমি সে বিষয়ে আসছি। যদি বলছিলাম যে এই নির্বাচনে সব ধরনের অপ্রীতিকর ঘটনা ছিল, অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল। তবে নির্বাচনকে ঘিরে সবচেয়ে বড় যে আশঙ্কার জায়গা ছিল যে তুমুল মাত্রায় সহিংসতা ঘটবে, অবশ্যই সেটি হয়নি। এটি চরম বাস্তবতা, এটি সত্য কথা। কি কি ছিল এইসব নির্বাচনে, আমরা এই নির্বাচনের অনুষঙ্গ হিসেবে বিতর্কিত করতে? যেমন ভোটের সিল চুরির ঘটনা, ব্যালট পেপার সংকটের ঘটনা, অন্যান্য অনেক কিছুর ঘটলেও অন্যান্য নির্বাচনে ব্যালট সংকটের বিষয়টি তো আর সব নির্বাচনে দেখা যায় না, এটি মোটামুটি বিরল। যশোরের পৌর এলাকার বেল রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমন ঘটনা ঘটেছে, সব খবর তার গণমাধ্যমে বা সামাজিক যোগাযোগের মাধ্যমে আসে না। যাই হোক, আমি উদাহরণ হিসেবে বলছি, সিল চুরির ঘটনা ঘটেছে, ব্যালট সংকটের ঘটনা ঘটেছে, ভোটাররা ভোট দিতে না পেরে ক্ষুব্ধ হয়ে ফিরে গেছেন, এবং ভোট গ্রহণও প্রায় 1 ঘন্টা বন্ধ ছিল। কিন্তু ব্যালট পেপার সংকট কেন দেখা দেবে? ভোটার প্রতি ভোটারদের মাথা পিছু একটা করে ব্যালটই তো থাকার কথা। সেখানে ব্যালট পেপার যখন সংকট দেখা দেয়, তখন বুঝে নিতে হবে যে জাল ভোট সেখানে পড়েছে, অথবা আওয়ামী লীগের সময় যে অপবাদগুলো ছিল যে নিজের ভোটটা নিজে দিতে পারেনি, ভোটগুলো আগে দেওয়া হয়ে গেছে। এবং সেই ধরনের কথা তো শুধু যশোরের এই বেল রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রেই নয়। আমরা 12 তারিখ নির্বাচনের দিন সকাল থেকেই তো এই ধরনের ঘটনা সম্পর্কে আমরা সচিত্র প্রতিবেদনও দেখছিলাম, নানান ধরনের ঘটনাও জানছিলাম। অনেকে তো টেলিভিশন ক্যামেরার সামনে এসে তারা তাদের ক্ষুব্ধতার কথা জানালেন যে নিজের ভোটটা কেন নিজে দিতে পারলেন না, তার ভোট কেন আগে দেওয়া হয়ে গেছে। গণহারে সিল মারা ঘটনা ঘটেছে কুমিল্লা, ময়মনসিংহ সহ বিভিন্ন জায়গায়। এবং যেমন কিশোরগঞ্জে ভোট কক্ষে পোলিং কর্মকর্তার নির্বাচনের ব্যালট পেপার আগেই ছেড়ে রেখেছেন, সেই ঘটনা ধরা পড়েছে টেলিভিশনের ক্যামেরায়, তাকে আটক করা হয়েছে। এই ধরনের ঘটনা ঘটেছে ঠাকুরগাঁওয়ে কোন একটি কেন্দ্রে বা কোথাও 70% বেশি ভোট পড়েছে। 70% কেন, তার চেয়ে বেশি আরো ভোট পড়তে পারে, এমন ঘটনা আমাদের জানা লাগতে পারে। এখনো পর্যন্ত এটি সর্বোচ্চ জানা গেছে। কিভাবে হয় আওয়ামী লীগ ছাড়া একটি নির্বাচনে 70% ভোট? এটা মিরাকল বলবো, নাকি অ্যাক্সিডেন্ট বলবো, নাকি কাকতালীয় বলবো, নাকি জালিয়াতি বলবো, এই মুহূর্তে ঠিক বলতে পারছি না। ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, জাল ভোটের কথা তো বললামই, অসংখ্য জায়গায় জাল ভোট পড়েছে। ভোট দিতে না পেরে মানুষ ফিরে ফিরে যেমন যাচ্ছেন, আবার মানুষজনকে টাকা দিয়ে কেনার চেষ্টা করা হয়েছে। এবং এই বিষয় তো আগের দিন রাত থেকেই শুরু হয়েছে, আমরা যদি সবাই জানি, এবং যেটাকে লাইলাতুল ইলেকশন হিসেবে অভিহিত করা হচ্ছে। এবং এই যে সো কল্ড ঐতিহাসিক নির্বাচন, সেই নির্বাচনে নিঃসন্দেহে একটি ভালো দিক সংযোজিত হয়েছিল, যদিও সেই ভালো দিকের মর্ম কতটুকু রাখা গেছে তা নিয়ে এর মধ্যে প্রশ্ন উঠেছে। পোস্টাল ব্যালট পেপারের আয়োজন ছিল, সেই পোস্টাল ব্যালট পেপার নিয়ে নানান ধরনের কাহিনী ঘটেছে।
বিদেশে দেশে 1 মাস আগে থেকে পোস্টাল ব্যালট পেপারগুলো দেশের মধ্যে বিভিন্ন রিটার্নিং কর্মকর্তার কাছে বা জেলা প্রশাসকের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। সেই পোস্টাল ব্যালট পেপারগুলো আসলে কি করা হয়েছে, কতজন হাতে পেয়েছে, অথবা গণভোটের যে ব্যালট পেপারগুলো আগে থেকে গেছে সেইগুলো নিয়ে কোন ধরনের চর্চা করা হয়েছে তা তো এখনো পর্যন্ত নিঃসন্দেহে অনেক ধরনের সন্দেহের মধ্যে রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে বড় ধরনের সহিংসতা কেন ঘটলো না? অবশ্যই এদিক থেকে নির্বাচনকে বড় ধরনের যে সহিংসতা ঘটেনি তার জন্য অবশ্যই কৃতিত্ব প্রশাসনকে দেওয়া যেতেই পারে। যেহেতু সেনাবাহিনী মাঠে ছিল, তৎপর ছিল, সকাল থেকে সেনাবাহিনী বেশ তৎপর ছিল, এই কারণে সহিংসতার বড় কোনো ঘটনা আমরা দেখতে পাইনি। অবশ্যই সাধুবাদ জানাই। আর এর পিছনে আরো যে কারণ দুটি রয়েছে, যেহেতু আওয়ামী লীগ নেই, টান টান উত্তেজনা ওইভাবে নেই, কিন্তু জামাতে ইসলামী বা বিএনপি তো প্রতিদ্বন্দ্বিতায় 17 বছর পর যে ভোট বা নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে এবং আওয়ামী লীগ বিহীন যে ফাঁকা মাঠ তাতে প্রত্যেকেই মরিয়া হয়ে উঠেছে জেতার জন্য। সেই মরিয়া হয়ে ওঠার এক ধরনের চেষ্টা আমরা ভোটের আগের দিন রাতেই দেখলাম, যেটি বললাম যে সকালেই সেনাবাহিনী বেশ তৎপর হয়ে উঠেছিল বিধায় বড় ধরনের সহিংসতা ঘটেনি। এবং এই সব জায়গা থেকেই বিএনপি জামাতে ইসলামী দুই দলই বেশ সতর্ক অবস্থানে ছিল যে তারা বিশেষ করে বিশেষ একটি শক্তি নানান ধরনের ম্যানিপুলেশন অথবা ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে তারা তাদের আসনগুলো যতগুলো বেশি পাওয়া যায় সেই চেষ্টা এখনো তাদের থাকলেও সরাসরি সহিংসতার মধ্যে যায়নি যাতে নির্বাচনটি পণ্ড না হয়। যদিও শোনা যাচ্ছিল যে এমন কিছু ঘটনার মাধ্যমে কেউ কেউ নির্বাচন বয়কট করতে পারে, হয়তো শেষমেশ তারা তাদের হিসাব পাল্টে ফেলেছে যে কি হতে পারে নির্বাচন থেকে বয়কট করলে তাদের জন্য কতটুকু উপকার হতে পারে। এবং কয়েকজন বিশ্লেষকের কথা বলছিলাম যে তারা এই নির্বাচনকে মোটামুটি বিতর্কহীন হিসেবে একটি নির্বাচন হিসেবে অভিহিত করার চেষ্টা করছেন। কষ্ট হয় যে সারা রাত ধরে যা ঘটলো, নির্বাচনের আগের রাতে সন্ধ্যা থেকে যা ঘটে গেল, আওয়ামী লীগ সরকার তো দলীয় সরকার ছিল, তাই না? আমি তাদের বিষয়টিকে নিশ্চয়ই জায়েজ করার চেষ্টা করছি না। ভোটের রাজনীতি আওয়ামী লীগ শেষ করেছে, এটি বাস্তবতা। কিন্তু সে দলীয় সরকারের অধীনে সেই দল তো ম্যানিপুলেট করার চেষ্টা করবেই। একটা কথিত নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে কেন এমন ঘটনা ঘটবে যে আগের রাত থেকেই ভোটাভুটি শুরু হয়ে যাবে? সেই ঘটনাটি এই নির্বাচনে ঘটলো ডক্টর ইউনূস সরকারের অধীনে। এবং বলছিলাম যে আওয়ামী লীগের লাভটাই হয়েছে বেশি এই নির্বাচনে। তার কারণ আওয়ামী লীগের সবচেয়ে বড় অপবাদ তো ছিল দিনের ভোট রাতে হওয়াতে। 2018 সালে 2024 যে আমিডামি নির্বাচন হয়েছে তার চেয়েও বেশি কলঙ্কিত ছিল ওই ভোটটি, ওই নির্বাচনটি। এবং ওই নির্বাচনের মধ্য দিয়েই আওয়ামী লীগের রাজনৈতিক কফিনে মোটামুটি অনেকগুলোই পেক ঠোকা হয়ে গেছে, তারা নিজেরাই ঠকেছে। যাই হোক, এখন তো আর বেশ বড় গলায় কেউ বলতে পারবে না যে দিনের ভোট রাতে শুধুমাত্র আওয়ামী লীগের সরকারের সময় হয়েছে। নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সময়ও যে দিনের ভোট রাতে হতে পারে তার নমুনা আমরা দেখলাম। এবং এই 18 মাসে এই সরকারে এবং এই যে কিছু তরুণ সোকল কিছু বিপ্লবী, আমি সবার কথা বলছি না, তাদের কারণে যে মানুষ একটা নাভিশ্বাসময় জীবনের মধ্যে ছিল, একটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ছিল, সেখান থেকে আওয়ামী লীগের প্রতি মানুষের কিছুটা সফট কর্নার জেগেছে। এবং এই নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ মানুষের সফট কর্নারটা আরো বেশি অর্জন করবে যে না, তাহলে আওয়ামী লীগের দোষটা কোথায় ছিল। এবং এই ভোট নিঃসন্দেহে নিরুত্তাপ ছিল, কোনো উত্তেজনা ছিল না। তবে কে কতটা নিজেদের দখলে নিতে পারে সেই সব বিষয়ই তাদের মাথাতে ছিল, যারা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল অন্তত এই মুহূর্তে যারা মাঠে রয়েছে। এবং সবচেয়ে বড় অবাক করার বিষয়, রাতে যে ঘটনাগুলো ঘটলো আমরা দেশের গণমাধ্যমগুলোতে একেবারে দুই একটি ছাড়া আর কোনো গণমাধ্যমে তেমন কোনো কিছুই দেখলাম না। এবং ওই দুই একটি তো হাতে গোনা দুই একটি রিপোর্ট। কি আশ্চর্য বিষয়। দর্শক, এবারে নির্বাচন শেষ হয়েছে, নির্বাচন গণনা চলছে, ভোটের ফলাফলের অপেক্ষা করছি আমরা।
গতকালকের রাতে যে সিচুয়েশন তৈরি হয়েছিল, গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম পুরোটাই জামাতের বিরুদ্ধে চলে গিয়েছিল। জামাত এক ধরনের বলা যায় যে নিয়ন্ত্রণের বাইরে পড়ে গিয়েছিল তাদের এই ব্যাপারগুলো, এবং নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল তারা। সেখান থেকে নির্বাচন শেষ হওয়ার পর ফলাফল ঘোষণা, ভোট গণনা যখন শুরু হয়েছে, তখন থেকেই দেখা যাচ্ছে যে জামাতের এবং এনসিপির অ্যাক্টিভিস্টরা ফেসবুকে আবারও তাদের আধিপত্য ফিরে পাওয়ার চেষ্টা করছে, এবং সেই আধিপত্যে আমরা দেখছি যে এরকম একটা সুর অলরেডি উঠে গেছে যে জামাত বিজয়ী হয়ে সরকার গঠন করতে চলেছে। তবে আমাদের প্রত্যাশা থাকবে যে সরকার গঠন যেই করুক না কেন, পরিস্থিতি যেন খারাপ না হয়, পরিস্থিতি যেন কোনো ধরনের সংঘাতময় দিকে না যেতে পারে, সেই সচেতনতা সবার থাকবে, সেই প্রত্যাশা থাকবে আমাদের তরফ থেকে। এখন ভোটের রেজাল্টে কি হচ্ছে, এখন পর্যন্ত আমরা যে খবর পেয়েছি তাতে নিশ্চিত বেসরকারি ফলাফল দুইটা আসনে। এই দুইটা আসনের একটা বিএনপি, একটা এনসিপি, এবং সেই ক্ষেত্রে এনসিপি খুবই লাকি যে প্রথম নিশ্চিত ফলাফল যেখান থেকে এসেছে সেটা কুমিল্লা 4 দেবিদ্বার আসন, এবং সেই প্রার্থীর নাম এনসিপির আলোচিত নেতা হাসনাত আব্দুল্লাহ। এবং সেখানে একটা ঘটনাও ঘটেছে। হাসনাত আব্দুল্লাহর যিনি প্রতিদ্বন্দ্বী গণ অধিকার পরিষদের জসিম, তিনি ভোট বর্জনের ডাক দিয়েছেন, তিনি ভোট বর্জন করেছেন। ভোট শেষ হওয়ার পরে তিনি এই যে বর্জনের ডাক দিলেন সেটা কতটা গ্রহণযোগ্য, ভোট চলাকালীন সময়ে তিনি এই বর্জনের ডাক কেন দিলেন না, সেই প্রশ্ন আসবে। তাহলে কি গণনা শুরু হওয়ার পরে তিনি যখন দেখলেন যে হাসনাতের সঙ্গে তার পার্থক্যটা আকাশ পাতাল তৈরি হয়েছে, তখনই তিনি বর্জনের যে কালচার আমাদের দেশে নির্বাচনে পরাজিত হলে বর্জনের যে কালচার, সেই কালচারটার অবলম্বন তাকে করতে হলো। চলুন একটু জেনে দেখি হাসনাত আব্দুল্লাহর সর্বশেষ যে ভোটের পরিস্থিতি এবং জসিম সাহেবের যে ভোট বর্জন, এই ব্যাপারটা কি বলছে। অন্যদিকে বিএনপির কোন প্রার্থী নিশ্চিত জয়ের পথে, এনসিপির কারা কারা বিজয়ী হয়ে সংসদে আসতে পারেন, সর্বশেষ যে অবস্থা, ভোটের ফলাফল কি হতে পারে, বিএনপি সরকার গঠন করবে নাকি জামাত সরকার গঠন করবে, সেই আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওতে। দর্শক, বলছিলাম ভোটের গণনা যখন চলছে তখন দুইটা আসনের ফলাফল এবং একটা আসনে একজন প্রার্থীর ভোট বর্জনের ঘোষণা রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে, এবং অনেকে এটা নিয়ে হাসাহাসিও করছেন এবং করবেন, এটাই স্বাভাবিক। আমরা নির্বাচন কমিশনের তরফ থেকে যে তথ্যটা জেনেছি, মানে 4:30টায় ভোট শেষ হওয়ার পরে নির্বাচন কমিশন নতুন কোনো আপডেট জানায়নি, কিন্তু নির্বাচন কমিশন দুপুর 2টা পর্যন্ত যেটা জানিয়েছিল তাদের ভাষ্যমতে প্রায় 48% ভোট কাস্ট হয়েছে। 48% ভোট কাস্ট হওয়া দুপুর 2টা পর্যন্ত, তার মানে এটা ব্যাপক সংখ্যক কাস্ট। এবং সেই ক্ষেত্রে অনেকে বলছেন, বিশেষ করে ঢাকার বাইরে মানে মফস্বল এলাকায়, মফস্বল শহরে এবং মফস্বল এলাকায় আওয়ামী লীগের ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। এটার কারণ হিসেবে আওয়ামী লীগের যারা ভোটার, অনেকের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করেছি, তারা যেটা বলার চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে মফস্বল এলাকায় তারা ভোট দিতে বাধ্য, নিজেদের সেফটির কারণে তারা ভোট দিতে বাধ্য। ভোট যদি তারা না দেয়, ভোট থেকে তারা যদি বিরত থাকে, তাহলে তাদের উপরে ভোটের পরবর্তী সময়ে মামলা হামলা নানা ধরনের ব্যাপার স্যাপার ঘটতে পারে, এই ভয়েই তারা ভোট দিতে আসছে। তাহলে প্রশ্ন জাগে যে সেই ভোটগুলো, আওয়ামী লীগের যারা ভোটার, সেই ভোটগুলো কোন বাক্সে যাচ্ছে, ধানের শীষে নাকি দাঁড়িপাল্লায় নাকি শাপলাকলিতে? দাঁড়িপাল্লা শাপলাকলি যদিও একই ব্যাপার, সেটা একটা বড় ব্যাপার। এই যে পাল্লাই যাবে সেই দলের বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সেই ক্ষেত্রে সেই আলোচনা, কোন দল বিজয়ী হচ্ছে শেষ পর্যন্ত, সেই আলোচনা আমরা পরে আসি। চলুন হাসনাত আব্দুল্লাহর আসন থেকে ঘুরে আসে। সেখানে বিডি নিউজ 24 নিশ্চিত করছে, তার শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, গণনার মধ্যে ভোট বর্জনের ঘোষণা
ঘোষণা হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বীর। এখানে বলা হচ্ছে জসিমউদ্দিন কে সমর্থন দিয়েছিল বিএনপি। আমরা জানি যে বিএনপির এই যে সমর্থন জসিমউদ্দিনের ওপরে, সেই সমর্থনের প্রেক্ষিতে এই যে মানে তাদের ভরাডুবি হলো এবং ভোট বর্জনের যে ঘোষণা, এটা নির্বাচনের ফলাফলের আগে বিএনপির জন্য একটা বিব্রতকর পরিস্থিতিই বলা যেতে পারে। কুমিল্লা 4 আসনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত গণ অধিকার পরিষদের ট্রাক মার্কার প্রার্থী জসিমউদ্দিন। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী হাসনাত আব্দুল্লাহ। ভোট শেষে গণনার মধ্যেই তিনি ফেসবুক লাইভে এসে এই ঘোষণা দিলেন। কারচুপির অভিযোগ এনে তিনি বলেছেন, কেন্দ্রগুলোতে ব্যালট ছিনতাই, নেতাকর্মীদের মারধর করা হয়েছে, অনেককে রক্তাক্ত করে বের করে দেওয়া হয়েছে, অনেকের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে, টাকা দিয়ে ভোট কিনেছে, আজ তারা নিজেরা ভোট কাটছে। এমন পরিস্থিতিতে জনগণের সার্বিক দিক বিবেচনা করে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন। এখন এই যে মঞ্জুরুল আহসান মুন্সী, যার প্রার্থিতা বাতিল হওয়ার কারণেই এই জসিমউদ্দিনকে বিএনপি সমর্থন দিল, সেই সমর্থনের পরে রেজাল্টটা কি হলো? দেশ টিভি লাস্ট আপডেট যেটা দেখাচ্ছে, এই ফটোকার্ডটা দেখেন, সেখানে দেশ টিভি বলছে যে 1,72,000 ভোট অলরেডি হাসনাত আব্দুল্লাহ পেয়েছেন এবং জসিমউদ্দিনের ভোট 26,000 মাত্র। 1,72,000-এর জায়গায় 26,000, প্রায় 1.5 লাখ ভোটের ব্যবধানে হাসনাত আব্দুল্লাহ বিজয়ের পথে। এটা একটা ম্যাসিভ বিজয়। আমার মনে হয় যে সারা দেশে যে বিজয়গুলো হবে, যে প্রার্থী জিতুক না কেন, অন্যতম বড় ব্যবধানের বিজয় এটা হতে পারে। মানে এটার চাইতে বড় ব্যবধান হয়তো হতে পারে বগুড়া যে 6 আসন, তারেক রহমানের আসন, সেই আসনে ব্যবধানটা এরকম হতে পারে। তাছাড়া এত ব্যবধান হওয়াটা খুব টাফ বলে ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়। এবার আসি বিএনপির যে প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী, তিনি মানে ভোট করতে না পারার কারণে বিএনপি সমর্থন দিল ট্রাকের এই প্রার্থীকে। বিএনপি আসলে বেকায়দায় পড়েছিল এই আসনকে কেন্দ্র করে, কারণ ট্রাকের যিনি প্রার্থী, তার একটা ছবি আমি দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিশেষ করে হাসনাত আব্দুল্লাহর অ্যাক্টিভিস্টরা সেই ছবিটা ছেড়ে দিয়েছিল। ছবিটা আমি দেখাতে চাচ্ছি না এই কারণেই যে আমরা কোনোভাবেই চাই না আমাদের কোনো উদ্যোগের মাধ্যমে কারো এতটুকু সম্মানহানি ঘটুক। সেখানে অ্যাক্টিভিস্টরা দাবি করেছেন যে এই জসিমউদ্দিন হাসনাত আব্দুল্লাহ সম্পর্কে আজকে যে বড় বড় কথা বলছেন, এই জসিমউদ্দিনকেই একসময় দেখা গিয়েছিল হাসনাত আব্দুল্লাহর সঙ্গে সেলফি নেয়ার জন্য তোড়জোড় করতে এবং সেলফি নেয়ার জন্য মরিয়া হতে, এরকম দাবি একটা ছবি দিয়ে করা হয়েছিল। তার মানে এই আসনে জসিমউদ্দিনের প্রার্থী হিসেবে যে ওয়েট, সেই ওয়েটটা হাসনাত আব্দুল্লাহর ওয়েটের চাইতে অনেক কম। মঞ্জুরুল আহসান মুন্সী যদি নিজে ভোট করতে পারতেন তাহলে চিত্রটা ভিন্ন হতে পারত হয়তো। হাসনাত আব্দুল্লাহ এমনিতেই জুলাইয়ের খুবই আলোচিত ক্যারেক্টার এবং তিনি তার নির্বাচনে জন্য শুধুমাত্র এই ভোটের সময়েই কাজ করেছেন তা নয়, তার একটা দীর্ঘ পরিকল্পনা ছিল। এনসিপি গঠনের আগে থেকে তার পরিকল্পনা ছিল যে তিনি নির্বাচন করবেন এবং মানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে ব্যবহার করে এলাকার উন্নয়নের জন্য বহু কিছু তিনি করার চেষ্টা করেছেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যখন স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে দেবিদ্বারের জন্য 350 কোটি টাকার বেশি বরাদ্দ দিয়েছেন একটা উপজেলায়, এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মুরাদনগরে তিনি বরাদ্দ নিয়েছিলেন 450 কোটি টাকার বেশি। সেই সময় আমরা দেখেছি বিভিন্ন জেলাতে 10-12 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, সেখানে একটা উপজেলাতে এত বরাদ্দ দেওয়া হয়েছিল। তার মানে হাসনাত আব্দুল্লাহর একটা দীর্ঘ জার্নি ছিল এখানে নির্বাচন করার। সেই জার্নিটা তিনি সফলভাবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। এখন মূল জায়গা আলোচনা করে শেষ করব। কেন এই মানে ভূমিধস পরাজয় কিংবা ভূমিধস বিজয়ের ঘটনা ঘটল? মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচনের ঠিক একদিন আগে যে মানে অপ্রীতিকর একটা ঘটনা ঘটালেন, তার একটা ভিডিও ভাইরাল হলো যেখানে তিনি বলছেন, আমার প্রার্থীকে ভোট না দিলে আমি কাউকে ছাড়বো না, সবার বাড়িঘর পুড়িয়ে দেব। এই যে সেন্সিটিভ কথাটা বললেন এবং সেটা ভাইরাল হয়ে গেল, গণমাধ্যমে আসলো, সামাজিক যোগাযোগ মাধ্যমে হই হই রই রই পড়লো এবং থানায় পর্যন্ত এই ঘটনাকে কেন্দ্র করে এজাহার দায়ের করা হলো। হাস্যকরভাবে পরের দিন তিনি এটা এআই ভিডিও বলে দাবি করার চেষ্টা করেছেন।
কেউ কেউ বলেছেন যে এটা তিনি এভাবে বলতে চাননি, ফুল ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে বলতে চেয়েছেন। আবার তিনি একই সভায় দুইজন দুই রকমের কথা বলতে আমরা দেখেছি, এআই দিয়ে তৈরি বলার চেষ্টা করা হয়েছে। এই এই একটি ঘটনা, একটি বক্তব্য, এবং তিনি এই অসংলগ্ন বক্তব্য দেওয়ার মাধ্যমেই ট্রাক মার্কার জসিমউদ্দিনের জন্য ব্যবধানটা আসলে অনেক বেশি করে দিয়েছেন। এই অসংলগ্ন কথা, এখন তো ফেসবুকের যুগ, এখন অনলাইনের যুগ, এখন আপনার একটা কাজ কিংবা একটা কথা কতটা নেগেটিভ কিংবা কতটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে সেটা বোধহয় একটা প্রমাণ আমরা দেখলাম কুমিল্লা 4 আসনে। মঞ্জুরুল হাসান মুন্সী যদি এই কর্মকাণ্ডটা না করতেন, পরবর্তীতে বিএনপি তাকে সমস্ত জায়গা থেকে বহিষ্কার করলো, কিংবা বলা যায় যে করতে বাধ্য হলো, বিএনপির এছাড়া আর কোনো উপায় ছিল না। এর রিফ্লেকশন আমরা বোধহয় দেখলাম ভোটে, যেখানে হাসনাত আবদুল্লাহর সঙ্গে জসিমউদ্দিনের পার্থক্যটা প্রায় 1.5 লাখের মতো। এছাড়া যে আলোচনা ছিল, যে আলোচনাতে আমরা কম সময় দিচ্ছি বলে মনে হতে পারে, সেটা হচ্ছে যে প্রথম যে মানে পরাজয়ের কিংবা জয়ের ঘটনাটা আমরা দেখেছি, সেটা ঝিনাইদহ 1 আসনে সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান তিনি বিএনপির হয়ে সেখানে বেসরকারিভাবে বিজয় লাভ করেছেন, এবং সেটাই প্রথম এবারে 299টা আসনে যেটা ভোট হচ্ছে সেখানে সেটাই প্রথম বিজয়, এবং প্রথম বিজয়ের প্রার্থী হিসেবে বিএনপির প্রার্থী আসাদুজ্জামান, যিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন, তিনি এই সফলতাটা অর্জন করেছেন। এছাড়া যাদের নিয়ে আলোচনা চলছে বিভিন্ন জায়গায়, সেটা হচ্ছে নাহিদ ইসলাম ঢাকা 11-তে হাড্ডাহাড্ডি লড়াই করছেন এম এ কাইয়ুমের সঙ্গে। যে আলোচনাটা এর আগে একটা ভিডিওতে করেছিলাম, যে এখানে মানে নাহিদ ইসলাম জিততে পারবেন কি পারবেন না সেটা নিয়ে কনফিউশন রয়েছে। ঢাকা 15-তে জামাতের আমিরের সঙ্গে এখনও হাড্ডাহাড্ডি লড়াই করছেন বিএনপি নেতা মিল্টন। এই ব্যাপারগুলো আমরা দেখছি। অন্যদিকে এনসিপি নেতা আক্তার হোসেন রংপুর 4 আসন থেকে নির্বাচন করছেন। তিনি অন্তত তার মানে প্রতিদ্বন্দ্বীর থেকে 20,000-এর বেশি ভোটে এগিয়ে আছেন। সুতরাং আক্তার হোসেনও এমপি হয়ে সংসদে যাচ্ছেন বলে মনে হতেই পারে। অন্যদিকে আলোচিত নেতা সার্জিস আলম, তিনি পঞ্চগড় 1 আসনে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলের সঙ্গে খুবই হাড্ডাহাড্ডি লড়াই করছেন। সেখানে পার্থক্য মাত্র 1-150 ভোটে সার্জিস আলম পিছিয়ে রয়েছেন। এই ব্যাপারগুলো তার মানে হচ্ছে যে সার্জিসও সংসদে আসতে পারেন, আক্তার হোসেন আসবেন এটা বলা যায়। হাসনাত আবদুল্লাহ অলরেডি এসে গেছেন। হান্নান মাসুদের অবস্থাও ভালো, হান্নান মাসুদও সংসদে আসতে পারেন। তার মানে এখন পর্যন্ত বলা যাচ্ছে যে হাসনাত আবদুল্লাহ, আক্তার হোসেন, এরপরে হান্নান মাসুদ এবং সার্জিসের সম্ভাবনাটাও উড়িয়ে দেয়া যায় না। তার মানে জুলাই আন্দোলনের আলোচিত মুখগুলোর মধ্যে তারকা চরিত্র যারা, তারা অনেকেই কিন্তু সংসদে যেতে পারছেন। এটা জুলাই বিপ্লবে অংশগ্রহণ যারা করেছেন তাদের জন্য একটা সফলতাই বলা যায়। অন্যদিকে নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে যে আলোচনাটা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেটা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যে কয়েকটা কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্র ছোট ছোট যেটা কেন্দ্র 500-700 ভোটের যে ব্যাপারগুলো আমরা দেখছি, সেই কয়েকটা কেন্দ্রতে নাসিরউদ্দিন পাটোয়ারি শাপলাকলিতে বেশি ভোট পেয়েছেন মির্জা আব্বাসের চাইতে। এই যে মানে গ্রাফটা, এই গ্রাফটা ব্যবহার করেই মূলত তার সমর্থকরা এখন পর্যন্ত ফেসবুকে একটা উল্লাস ভাব তৈরি করেছেন। তবে অনেকে বলছেন যে মির্জা আব্বাসের মূল যে নির্বাচনের ঘাঁটি, তার যে নিজের এলাকা, সেই এলাকায় নাসিরউদ্দিন পাটোয়ারি হয়তো মানে তাকে ছুঁতে পারবেন না, মির্জা আব্বাসই শেষ পর্যন্ত বেরিয়ে যাবেন। তবে প্রথম দিকে নাসিরউদ্দিন পাটোয়ারি যে মির্জা আব্বাসের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই এবং কয়েকটা আসনে কয়েকটা কেন্দ্রের ফলাফলে তিনি এগিয়ে আছেন, এটা একটা চমকপ্রদ ব্যাপার ছিল। সব মিলিয়ে এখন ফেসবুকের যুদ্ধটা চলছে, অ্যাক্টিভিজমের যুদ্ধ চলছে, যে যুদ্ধে আমার মনে হয়েছে যে এখন পর্যন্ত জামাত এবং এনসিপি ফেসবুকের এই অ্যাক্টিভিজমে গত রাতের বেশ কলঙ্কজনক অধ্যায়ের পরে আজকে আবার তাদের নিয়ন্ত্রণটা নিতে চেষ্টা করছে এবং নিয়ে ফেলেছে বলা যায়। কিন্তু ভোটের মাঠের অবস্থা যেটা বলছে সেটা হচ্ছে যে প্রতিদ্বন্দ্বিতা হবে, তবে শেষ পর্যন্ত বোধহয় বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে যদি মিরাকেল কিছু না হয়। তবে একথা মনে রাখতে হবে,
কোনো আসনের বেসরকারি ফলাফলই মানে আপনি যে হিসাব নিকাশ করলেন, মিডিয়া যে খবরগুলো দিচ্ছে সেটা কোনোটাই আসলে ফলাফল নয়। এর সঙ্গে রয়েছে প্রবাসীদের পোস্টাল ব্যালটের ভোট। পোস্টাল ব্যালটের ভোট যে কোনো ফলাফলকে উল্টে পাল্টে দিতে পারে, এই হিসাবটাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। তবে সেই হিসাব নিকাশ অবশ্যই হাসনাত আব্দুল্লাহ 1.5 লাখ ভোটের ব্যবধানকে উল্টে পাল্টে দেওয়ার মতো হিসাব নিকাশ হবে না নিশ্চয়। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।